চোখ বন্ধ করে ২৫০০ বছর আগের একটা দৃশ্য কল্পনা করার চেষ্টা করুন। একজন মানুষ, যার পায়ে কোনো জুতো নেই, গায়ে জীর্ণ একটা পোশাক, আর তার সামনে দাঁড়িয়ে আছে সেকালের সবচেয়ে ক্ষমতাধর কিছু মানুষ। আজকের এই বিশ্লেষণে আমরা ইতিহাসের এমন একজন মহামানবকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যার সেই খালি পায়ের পদচারণা এবং সবশেষে পান করা এক পেয়ালা বিষ পুরো পশ্চিমা সভ্যতার ভিত্তিটাই চিরতরে গড়ে দিয়েছিল। সত্যি তাই, আমরা এমন একজনের কথা বলছি, যিনি কোনো বিশাল সৈন্যবাহিনী নিয়ে দুনিয়া কাঁপাননি, অথচ মানুষের চিন্তার জগৎকে শাসন করেছেন। চলুন শুরু করা যাক এবং দেখা যাক কিভাবে শুধুমাত্র প্রশ্ন করার সাহস দেখিয়ে একজন মানুষ পুরো মানবজাতিকে অনন্তকালের জন্য বদলে দিয়েছিলেন। ইতিহাস ঘাঁটলে একটা প্রশ্ন কিন্তু বারবার ফিরে আসে, আর প্রশ্নটা বেশ অবাক করার মতোই। প্রাচীন এথেন্সের যিনি সবচেয়ে জ্ঞানী মানুষ, তিনি কেন নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করলেন না? তিনি তো চাইলেই একটু নরম সুরে কথা বলে ক্ষমা চাইতে পারতেন, বা রাতের অন্ধকারে পালিয়েও যেতে পারতেন, তাই না? কিন্তু না, তিনি নীরবতা পালনের বদলে স্বেচ্ছায় একদম হাসি মুখে হেমলক বিষের পেয়ালা পান করাটাকেই বেছে নিলেন। ৫০০ জন জাদরুল বিচারকের সামনে তিনি সম্পূর্ণ একা দাঁড়িয়েছিলেন, একটুও মাথা নত না করে। একজন মানুষ কিভাবে মৃত্যুকে এত সহজে, এত শান্তভাবে আলিঙ্গন করতে পারে, সেটা পুরোপুরি বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। চলুন ইতিহাসের পাতায় একটু দ্রুত চোখ বুলিয়ে নিই। সময়টা ৪৭০ খ্রিস্টপূর্বাব্দ। এথেন্সের আলোপেকে অঞ্চলে এক সাধারণ পাথর কাটার শ্রমিক এবং একজন ধাত্রীর ঘরে জন্ম নিলেন সক্রেটিস। সময়টা কিন্তু সাধারণ ছিল না, ওটা ছিল অ্যাথেন্সের একদম সোনালী যুগ, পেরিক্লিসের সময়কাল। আর এই পুরো নাটকীয় যাত্রার একটা মর্মান্তিক পরিসমাপ্তি ঘটে ৩৯৯ খ্রিস্টপূর্বাব্দে, যখন প্রহসনের এক বিচারের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তখনকার অ্যাথেন্স শহরটার কথা একবার ভাবুন তো। চারিদিকে একটা অন্যরকম উন্মাদনা, মার্বেল পাথরের তৈরি বিশাল সব স্থাপনা, আর অ্যাথেন্সের যে বাজার বা আগোরা, সেটা তখন শুধু আর কেনাবেচার জায়গা নেই, সেটা হয়ে উঠেছে নতুন নতুন সব আইডিয়া আর গণতান্ত্রিক বিতর্কের এক অদ্ভুত উত্তেজনায় মুখরিত প্রাণকেন্দ্র। মানুষ স্বাধীনভাবে চিন্তা করতে শিখছে, কথা বলতে শিখছে, বাক স্বাধীনতার ধারণাটা যেন ঠিক তখনই একটু একটু করে ডানা মেলতে শুরু করেছে। আর ঠিক এরকম একটা প্রাণবন্ত পরিবেশেই ঘুরে বেড়াতেন আমাদেরই দার্শনিক। এখানে একটা দারুণ অবাক করা ব্যাপার আছে, যাকে বলা হয় সোক্রেটিক প্যারাডক্স। ভাবলে আসলেই আশ্চর্য হতে হয় যে এই মানুষটি তার পুরো জীবনে আক্ষরিক অর্থে কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করেননি। তিনি জ্ঞানকে চার দেয়ালের ভেতর বন্দী করে রাখেননি। সবচেয়ে বিস্ময়কর কি জানেন? তিনি নিজের হাতে এক লাইন বই বা স্ক্রোলও লিখে যাননি। তিনি কোনো সিংহাসনে বসেননি, কোনো রাজনৈতিক ক্ষমতাও তার ছিল না। অথচ তার রেখে যাওয়া প্রভাব ছাড়া আজকের দর্শন চিন্তাই করা যায় না। তার একটাই হাতিয়ার ছিল, আর সেটা হলো অবিরাম প্রশ্ন করে যাওয়া। তার এই প্রশ্ন করার ধরনটা ঠিক কেমন ছিল সেটা বোঝার জন্য একটা চমৎকার রূপক বা অ্যানালজি আছে। মনে আছে, একটু আগেই বলেছিলাম সক্রেটিসের মা ফাইনারেথি ছিলেন একজন ধাত্রী। তিনি যেমন অত্যন্ত যন্ত্রণার মধ্য দিয়ে পৃথিবীতে নতুন প্রাণের জন্ম দিতে সাহায্য করতেন, সক্রেটিস ঠিক একইভাবে নিজেকে একজন দার্শনিক ধাত্রী মনে করতেন। পার্থক্য শুধু এইটুকু যে তিনি শারীরিক ধাত্রী ছিলেন না। তিনি তার ধারালো প্রশ্নগুলো দিয়ে মানুষের মনের খুব গভীরে লুকিয়ে থাকা সত্যকে যেন এক নতুন শিশুর মতোই সযত্নে পৃথিবীর আলোতে বের করে আনতেন। এথেন্সের বাজারের সেই দৃশ্যটা একবার কল্পনা করুন। জীর্ণ ছেঁড়া আলখেল্লা পড়া, খালি পায়ের একজন বয়স্ক মানুষ। তিনি কিন্তু সাধারণ কাউকে নয়, সরাসরি এথেন্সের সবচেয়ে ক্ষমতাধর, ধনী এবং অহংকারী রাজনীতিবিদদের সামনে গিয়ে দাঁড়াতেন। আর শুরু করতেন তার সেই বিখ্যাত জেরা। আচ্ছা, সুখ জিনিসটা আসলে কি? ন্যায় বিচার কাকে বলে? মানুষের আত্মা বলতে কি বোঝায়? এই নিরলস প্রশ্নগুলোই ছিল ক্ষমতাশালীদের জন্য সবচেয়ে বড় হুমকি। কারণ এই প্রশ্নগুলোর কোনো উত্তর তাদের জানা ছিল না। আর সক্রেটিস এভাবেই তাদের ফাঁপা কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতেন। ইতিহাস সাক্ষী, সব সমাজেই এমন একটা সময় আসে যখন স্রোতের বিপরীতে হাঁটাটা খুব বিপজ্জনক হয়ে দাঁড়ায়, যখন প্রশ্ন করাটাই হয়ে যায় সবচেয়ে বড় অপরাধ। আর ঠিক সেই সময়ে দাঁড়িয়ে প্রচলিত মতের বিরুদ্ধে বুক চিতিয়ে আমি ভিন্ন মত পোষণ করি বলার মতো যে অদম্য সাহস, সক্রেটিস ছিলেন তারই এক মূর্ত প্রতীক। তিনি জানতেন এর পরিণতি কি হতে পারে, তবুও তিনি সত্যের সাথে কোনো আপোষ করেননি। ৯ নম্বর সেকশন, সত্যের বিচার। আর এখানেই লড়াইটা ছিল একদম অসম। মাত্র একজন মানুষ বনাম ৫০০ জন বিচারক।
সজোরে হাতুড়ির বাড়ি পড়ল। বিচার শেষ। যে অ্যাথেন্স একদিন গণতন্ত্রের জন্ম দিয়েছিল, সেই অ্যাথেন্সই প্রমাণ করল যে তারা নিরঙ্কুশ বাকস্বাধীনতা এবং সমালোচনামূলক চিন্তাকে কোনোভাবেই সহ্য করতে পারে না। ন্যায় বিচারের পাল্লা সেদিন আক্ষরিক অর্থেই ভেঙে পড়েছিল। সমাজ আসলে কতটা স্বাধীন চিন্তা মেনে নিতে পারে, এটি ইতিহাসের অন্যতম পুরনো এবং শক্তিশালী একটি কেস স্টাডি। সত্যের কণ্ঠরোধ করতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হল। 11 নম্বর সেকশন, হেমলক এবং মহাপ্রয়াণ। আমরা এখন প্রবেশ করছি সেই অন্ধকার কারাকক্ষে, যেখানে ঘটতে যাচ্ছে ইতিহাসের অন্যতম সেরা এক আত্মত্যাগ। দৃশ্যটার দিকে একটু খেয়াল করুন। একটা তীব্র বৈপরীত্য দেখতে পাচ্ছেন। চারপাশের পরিবেশটা একদম গুমোট। প্রিয় ছাত্র আর বন্ধুরা কান্নায় ভেঙে পড়েছেন, শোকে পাথর হয়ে গেছেন সবাই। অথচ ঠিক তাদের মাঝখানে বসে থাকা সক্রেটিসের চোখে মুখে বিন্দুমাত্র ভয়ের ছাপ নেই। একদম প্রশান্ত, অদ্ভুত এক শান্ত ভঙ্গি, যেন খুব সাধারণ একটা পানীয় খাচ্ছেন। এমনভাবেই তিনি হেমলক বিষের পেয়ালাটি নিজের ঠোঁটে তুলে নিলেন। তার এই অবিচল সাহস সত্যি শিহরণ জাগায়। আচ্ছা, একবার উল্টোটা ভাবুন তো। যদি তিনি সেদিন ক্ষমা চেয়ে পেয়ে যেতেন, যদি নিজের আরামদায়ক বিছানায় শুয়ে বার্ধক্যে ভুগে একটি স্বাভাবিক মৃত্যু বরণ করতেন, তাহলে কি হতো? হয়তো তার কথা কয়েকদিন পরে সবাই ভুলে যেত। কিন্তু এই যে হেমলকের আত্মত্যাগ, নিজের আদর্শ আর সততার জন্য হাসি মুখে প্রাণ বিসর্জন দেওয়া, এটাই তাকে ইতিহাসের পাতায় অনন্ত অমরত্ব এনে দিয়েছে। মৃত্যু তাকে শেষ করতে পারেনি, বরং চিরস্থায়ী করে গেছে। এই যে এক চরম অবিচার, এই ট্র্যাজেডি থেকেই কিন্তু এক অমর উত্তরাধিকারের জন্ম হয়েছিল। সেই অন্ধকার কারাগারের চার দেয়াল পেরিয়ে তার চিন্তা আর দর্শনগুলো যেন দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল পুরো বিশ্বে। তার রেখে যাওয়া এই আদর্শই পরবর্তীতে হাজার হাজার বইয়ের মাধ্যমে পশ্চিমা সভ্যতার একেবারে বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ড হয়ে ওঠে। ছাই থেকে যেমন ফিনিক্স পাখি জেগে ওঠে, ঠিক তেমনি অবিচারের ছাই থেকেই জন্ম নিয়েছিল এক চিরন্তন সত্য। তার মৃত্যুর পর তার সবচেয়ে বিখ্যাত ছাত্র প্লেটো প্রবল আবেগ নিয়ে লিখেছিলেন, আমার চেনা সেই সময়ের সকল মানুষের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে ন্যায়পরায়ণ এবং সবচেয়ে ভালো। এই একটা বাক্যই বলে দেয় ইতিহাস তাকে কিভাবে মূল্যায়ন করেছে। যুগে যুগে দার্শনিকরা তার এই জ্ঞান আর অবিচল নীতির প্রতি মাথা নত করে সম্মান জানিয়েছেন। 16 নম্বর সেকশন, 21 শতকের জন্য এক অমর উত্তরাধিকার। 2500 বছর আগের প্রাচীন ধ্বংসস্তূপ থেকে চলুন সোজা আজকের দিনের আধুনিক শহরে ফেরা যাক। 2500 বছর পেরিয়ে গেলেও সেই খালি পায়ের মানুষটির প্রভাব কিন্তু আজও ফুরিয়ে যায়নি। আজকের আধুনিক বিশ্ববিদ্যালয়ের কোলাহলমুখর ক্লাসরুমে শিক্ষকের ছুড়ে দেওয়া প্রশ্নে, সংসদের উত্তপ্ত বিতর্কে কিংবা আদালতের কাঠগড়ায় আইনজীবীদের শক্ত যুক্তিতর্কে সর্বত্রই কিন্তু সেই আধুনিক সক্রেটিক পদ্ধতি বেঁচে আছে। এমনকি রাতের বেলা ডাইনিং টেবিলে বসে পরিবারের সাথে যে তর্কবিতর্কগুলো হয়, সেখানেও অবচেতনভাবেই আমরা সক্রেটিসের সেই যুক্তিতর্কের পদ্ধতিটাই ব্যবহার করে থাকি। সবচেয়ে সুন্দর ব্যাপারটা কি জানেন? সক্রেটিস আমাদের হাতে রেডিমেড কোনো উত্তরের তালিকা ধরিয়ে দিয়ে যাননি। সুখ আসলে কি, ন্যায় বিচার কাকে বলে, আত্মা জিনিসটা কি, এগুলোর কোনো চূড়ান্ত উত্তর তিনি দেননি, বরং তিনি আমাদের জন্য রেখে গেছেন এক অন্তহীন কৌতূহল। তিনি নিশ্চিত করে গেছেন যে মানবজাতি যেন অনন্তকাল ধরে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বেড়ায়। এই প্রশ্ন করার ক্ষমতাটাই হল তার রেখে যাওয়া সবচেয়ে বড় উপহার। আজকের এই আয়োজনের একদম শেষে এসে আমরা সক্রেটিসের সবচেয়ে শক্তিশালী আর আইকনিক একটি বাণীর মুখোমুখি হচ্ছি। পরীক্ষিত জীবনই কেবল বাঁচার যোগ্য। অর্থাৎ যে জীবন নিজেকে প্রশ্ন করতে শেখেনি, যে জীবন যাচাই করা হয়নি, সেটার আসলে কোনো মূল্যই নেই। এটা শুধু 2500 বছর আগের কোনো দার্শনিকের কথা নয়। এটা আজকের দিনেও আমাদের নিজেদের জীবন আর বিশ্বাসগুলোকে প্রশ্ন করার এক বিশাল অনুপ্রেরণা। আমাদের আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। তবে প্রশ্ন খোঁজার এই অনন্ত যাত্রা কিন্তু এখানেই থেমে থাকছে না, তাই না? নতুন কিছু জানার এই কৌতূহল বেঁচে থাকুক চিরকাল।